আজকের ক্লাসের টপিক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস। সিলেবাসের যে পোর্শনটুকু হাইলাইট করা আছে আজকে সেই পোর্শনটুকু কভার করার চেষ্টা করব। নাম্বারের ব্রেকআপে লক্ষ্য করলে দেখা যাবে এখানে 10 নম্বরের মধ্যে 7 নাম্বার ডেসক্রিপটিভ আছে, 2 নাম্বার মোটামুটি শর্ট অ্যান্সার টাইপ আছে, আর এমসিকিউ থেকে 1 নাম্বার আসবে। তো সুতরাং এই সব কটার মধ্যে ডেসক্রিপটিভটা খুব ভালো করে পড়তে হবে, কারণ একটা বড় কোয়েশ্চেন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আসবে। এবার আসি টপিকের ক্ষেত্রে। আমরা এতদিন সি প্রোগ্রাম পড়েছি, আজকে সি প্লাস প্লাসটা পড়ব। তো সি যে প্রোগ্রামিংগুলো ছিল সেগুলো হচ্ছিল একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং, ঠিক আছে। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যে ফাংশন বা প্রসিডিউরগুলো লিখি সেগুলো প্রত্যেকটাই ডেটার উপরে অপারেট করা হয়, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা প্রথমে অবজেক্ট ক্রিয়েট করা হয় এবং এই অবজেক্ট ক্রিয়েট করে প্রোগ্রামটা লেখা হয়। এই অবজেক্টের মধ্যে ডেটাও থাকতে পারে, আবার কোনো না কোনো ফাংশনও থাকতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করার অনেকগুলো সুবিধা আছে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের থেকে অনেক বেশি ফাস্টার, অনেক দ্রুত কাজ করে এবং এক্সিকিউট করাও অনেক সহজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে কোডটা লেখা হয় সেটা প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের তুলনায় অনেকটাই কম হয় এবং এটার ডেভেলপমেন্ট যে টাইমটা থাকে সেটা অনেকটা শর্টার হয়। যেহেতু কম কোডের থাকে সেহেতু এটার মডিফাই করা বা মেনটেন করা কিংবা ডিবাগ করাও যে প্রসিডিউরাল প্রোগ্রামিং আছে তার তুলনায় অনেকটাই সহজ। এবং এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা সেটা প্রোগ্রামের একটা ক্লিয়ার স্ট্রাকচার দেয়, মানে একটা প্রোগ্রাম কি করতে চায় বা একটা প্রোগ্রামের দরকার কি করার সেটার একটা সম্পূর্ণ একটা স্ট্রাকচার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা দিতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক্যালি ডোন্ট রিপিট ইয়োরসেলফ যে প্রিন্সিপালটা থাকে সেটার উপর বেসিক্যালি কাজ করে। এটার মানে হচ্ছে একই কোড বারবার করে লিখতে হবে না, সেটা একবারই লিখবে। তো এই ক্ষেত্রে এটা যথেষ্ট সুবিধাজনক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্সগুলোই আমাদের আজকে পড়তে হবে। তো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রথমেই পড়ে অবজেক্ট, তারপর হচ্ছে ক্লাস, তারপরে অ্যাবস্ট্রাকশন, তারপর পলিমরফিজম, তারপর ইনহেরিটেন্স, তারপর এনক্যাপসুলেশন। প্রথমে আসি ক্লাস কাকে বলে। ক্লাস হলো অবজেক্টের টেমপ্লেট, আর অবজেক্ট হলো ক্লাসের ইনস্ট্যান্স। যখন ইন্ডিভিজুয়াল অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন তারা ক্লাসের সমস্ত ভেরিয়েবল আর ফাংশনকে ইনহেরিট করে। সমস্ত ক্লাস আর অবজেক্টের সঙ্গে অ্যাট্রিবিউট আর মেথড যুক্ত থাকে। যেমন একটা এক্সাম্পল যদি ধরি, কার যদি বলি একটা অবজেক্ট, তাহলে কারের ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন কারের ওয়েট আছে, কারের কালার আছে, এবং যদি মেথড বলি কিছু মেথড আছে, যেমন গাড়িকে চালানো যায়, গাড়িকে ব্রেক করা যায়। তো এই ক্ষেত্রে অ্যাট্রিবিউটগুলোকে বলা হয় ভেরিয়েবল আর মেথডগুলোকে বলা হয় ফাংশনস। এগুলোকে আবার অনেক সময় ক্লাস মেম্বার্সও বলা হয়। তাহলে ক্লাস হলো একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ যা আমরা প্রোগ্রামে ব্যবহার করি এবং একটা অবজেক্ট ক্রিয়েটের জন্য অবজেক্ট কনস্ট্রাক্টর বা ব্লুপ্রিন্ট হিসাবে এটা কাজ করে থাকে। সাপোজ একটা এক্সাম্পল নিই, যেমন এখানে ক্রিয়েট করা হয়েছে ক্লাস মাই ক্লাস বলে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এখানে পাবলিক
কোলন দিয়ে লেখা আছে। এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, মানে এই পাবলিকের মধ্যে যে ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করা হচ্ছে সেইগুলো কি টাইপের হবে, মানে কে সেটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো সেইটা এখানে আগে থেকে ডিফাইন করা যায়। এটা পাবলিক লেখা আছে, তার মানে এই যে এর মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো লেখা আছে সেই অ্যাট্রিবিউটগুলো যে কেউ অ্যাক্সেস করতে পারবে, মানে পাবলিকালি তারা অ্যাক্সেসেবল হবে। এরপরে আছে ইন্ট মাই নাম, এটা একটা ইন্টিজার ভেরিয়েবল। ঠিক আছে, এরপরে আছে স্ট্রিং মাই স্ট্রিং বলে। মাই স্ট্রিংটাও হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ অ্যাট্রিবিউট। এইভাবে এখানে একটা ছোট্ট করে ক্লাস ডিফাইন করা হয়েছে। এরপরে মেইন যে ফাংশন সেটাতে আসছি। সেখানে এই যে ক্লাস যেটা ক্রিয়েট করা হয়েছে, যার নাম হচ্ছে মাই ক্লাস, তার একটা অবজেক্ট ক্রিয়েট করছি। সেখানে লেখা হচ্ছে মাই ক্লাস মাই ওবিজি। এই মাই ওবিজি যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে অবজেক্টটা ক্রিয়েট করা হলো তার অ্যাট্রিবিউটগুলোকে যখন অ্যাক্সেস করতে হবে, তার অ্যাট্রিবিউটগুলো কি আছে, একটা ইন্টিজার আছে, একটা স্ট্রিং আছে। তো এগুলোকে যখন অ্যাক্সেস করতে হয় তখন ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়। সেই ক্ষেত্রে মাই ওবিজে ডট মাই নাম ইকুয়ালস টু 15, মানে ওই ইন্টিজার যেটা আছে সেই ইন্টিজারের মধ্যে 15 লেখা হচ্ছে। আর যে স্ট্রিংটা আছে মাই স্ট্রিং বলে, সেখানে লেখা হচ্ছে সাম টেক্সট কিছু একটা। ঠিক আছে, এরপরে এগুলোকে সি আউট দিয়ে প্রিন্ট করানো হচ্ছে। ঠিক আছে, সি প্রোগ্রামিং করার সময় আমরা যখন কোনো কিছু কনসোলে প্রিন্ট করতে হতো তখন লিখতাম প্রিন্টএফ। তো C++-এর ক্ষেত্রে সেটাকে লিখতে হয় সি আউট দিয়ে দুটো লেস দ্যান সাইন দিতে হয়। তারপরে যে অবজেক্টটা বা যে ডেটাটা প্রিন্ট করতে চাইছি সেই ডেটাটা দিতে হয়। ঠিক আছে, এখানে স্ল্যাশ এন যেটা দেওয়া হয়েছে সেটা তোরা জানিস, সিতেও পড়েছি, সেটা স্ল্যাশ এন হচ্ছে কি নিউ লাইনের জন্য। ঠিক আছে, তো সেইটা এখানে ইউজ করা হয়েছে। লাস্টে রিটার্ন 0 করে প্রোগ্রামটাকে শেষ করা হয়েছে। তাহলে এই প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে আউটপুট কি আসবে? ফার্স্টে আসবে 15, তারপর নেক্সট লাইনে লেখা থাকবে সাম টেক্সট। তাহলে ক্লাস আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা কী রইল? সেটা হচ্ছে ফ্রুট যদি একটা ক্লাস হয় তাহলে তার অবজেক্ট হতে পারে অ্যাপেল, হতে পারে ব্যানানা, হতে পারে ম্যাঙ্গোজ, হতে পারে। তেমনি কার যদি একটা ক্লাস হয় তাহলে তার অবজেক্ট হতে পারে যেমন মারুতি সুজুকি, ভলভো, অডি, টয়োটা, হন্ডা। তো সেক্ষেত্রে যে কোনো গাড়ি হোক বা যে কোনো ফল হোক, ঠিক আছে, সেটা যদি হন্ডা কার বা মারুতি সুজুকি হয়, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই হবে একটা কার। তার মানে কারের যা যা বৈশিষ্ট্যগুলো আছে সেই প্রত্যেক কটা বৈশিষ্ট্যই মারুতি সুজুকি, ভলভো বা অডি বা টয়োটা এই প্রত্যেক কটাই কিন্তু ইনহেরিট করবে। সেম জিনিস ফ্রুটের যা ক্যারেক্টারিস্টিক্স আছে সেই প্রত্যেক কটা জিনিস, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, এই প্রত্যেক কটা যে ফল আছে সেগুলো অলওয়েজ ইনহেরিট করবে। তার মানে হচ্ছে কি অবজেক্ট একটা ক্লাসের ইনস্ট্যান্স। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা ক্লাসের কিছু হায়ারার্কি আর কিছু ওয়েল ডিফাইন্ড অবজেক্টকে নিয়ে গঠিত বলা যেতে পারে। এরপরে আসি ডেটা অ্যাবস্ট্রাকশানে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ডেটা অ্যাবস্ট্রাকশন একটা এর স্পেশাল ফিচার্স বলা যায়। ডেটা অ্যাবস্ট্রাকশন বোঝার জন্য একটা এক্সাম্পল ধরি। যেমন ধরি আমরা যে গাড়ি চালাই, তো গাড়ি যখন চালাই কিভাবে গাড়িটা চালাই সেইটাই আমরা শুধু জানি। যেমন কিভাবে গিয়ার কাজ করে বা কিভাবে ব্রেক দিতে হয় বা ক্লাচের ব্যবহার বা অ্যাক্সেলারেটরের ব্যবহার, এই যে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু যখন গাড়ি চালানো শিখি সেই সময় আমরা এগুলো কিন্তু জানি। ইভেন কিভাবে স্টিয়ারিং হুইল ঘোরাতে হয় এই জিনিসগুলো আমরা জানি।
কিন্তু ইন্টারনালি কীভাবে কাজ হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। মানে যখন আমরা গাড়ি চালাচ্ছি, আমরা যখন ব্রেক দিচ্ছি, ঠিক আছে, তো সেই সময় গাড়ির ইঞ্জিনের মধ্যে বা পার্টসের মধ্যে কী কাজ হচ্ছে, কীভাবে ব্রেকটা পারফর্ম হচ্ছে, এই যে পুরো ডিটেলসটা, এই ডিটেলসটা কিন্তু আমরা জানতে পারি না। শুধুমাত্র আমরা এইটুকু জানি যে যদি ব্রেক প্রেস করা হয় তাহলে গাড়িটা থামবে, অ্যাক্সেলেরেটর যদি প্রেস করা হয় তাহলে গাড়িটা স্পিডে যাবে। তো এই যে জিনিসটা, সেটাকেই বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র এসেনশিয়াল যে জিনিসগুলো আছে সেগুলোই জানি, কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে সেই জিনিসগুলো আমরা জানি না। C++-এর ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন দুটোভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন ইউজিং ক্লাস, মানে ক্লাসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশন, আরেকটা হচ্ছে গিয়ে হেডার ফাইলে অ্যাবস্ট্রাকশন। তো প্রথমে আসি ক্লাসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন। ক্লাস বেসিক্যালি ডেটা মেম্বার আর মেম্বার যে ফাংশনগুলো থাকে এদেরকে বিভিন্ন অ্যাক্সেস স্পেসিফায়ারের সাহায্যে গ্রুপ করতে সাহায্য করে। এই অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো হতে পারে পাবলিক, হতে পারে প্রাইভেট, হতে পারে। তো এই যে স্পেসিফায়ারগুলো থাকে এদের সাহায্যে একটা গ্রুপ ফরমেশন করতে এই ক্লাসটা সাহায্য করে। আর হেডার ফাইলের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায়, যেমন আমরা অনেক প্রিডিফাইন্ড ফাংশন ব্যবহার করি, যেমন হতে পারে পাওয়ার ফাংশনের জন্য পাও, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, এই প্রত্যেকটা যে ফাংশন আমরা ব্যবহার করি সেই প্রত্যেকটা ফাংশন ব্যবহার করার জন্য আমরা কতগুলো হেডার ফাইল ইনক্লুড করি। যেমন প্রিন্টএফ, স্ক্যানএফের জন্য ইনক্লুড করি stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। পাওয়ার ফাংশনের জন্য math.h হেডার ফাইলটা ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট ফাংশনগুলোকে ব্যবহার করছি, কিন্তু জানি না এর অ্যাকচুয়াল যে কোডগুলো সেগুলো কী আছে। তো এটাও এক ধরনের অ্যাবস্ট্রাকশন বলা যেতে পারে। এবার আসি ইনহেরিটেন্সের ক্ষেত্রে। তো ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা ইউজার এক্সিস্টিং ক্লাস থেকে একটা নতুন ক্লাস ক্রিয়েট করতে পারে। এই যে নতুন ক্লাস ক্রিয়েট করছে সেটাকে বলা হয় ডিরাইভ ক্লাস, বা অনেক সময় বলা হয় সাব ক্লাস। আর যে এক্সিস্টিং ক্লাস থেকে ডিরাইভ করছে সেই এক্সিস্টিং ক্লাসকে বলা হয় বেস ক্লাস বা সুপার ক্লাস। এখানে যে ডিরাইভ ক্লাস থাকে সেই ক্লাস যে বেস ক্লাস থাকে সেই বেস ক্লাসের সমস্ত রকম ফিচার্সকে ইনহেরিট করতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় ডগ বা ক্যাট বা কাউ, এই প্রত্যেকটাই অ্যানিম্যাল ক্লাসের আন্ডারে পড়ে। তার মানে হচ্ছে অ্যানিম্যাল যেটা ক্লাসটা সেটা হচ্ছে গিয়ে বেস ক্লাস বা সুপার ক্লাস, আর ডগ, ক্যাট এরা যেগুলো এরা হচ্ছে গিয়ে ডিরাইভ ক্লাস বা সাব ক্লাস। তার মানে বেস ক্লাসের সমস্ত ফিচার্স ডিরাইভ ক্লাস ইনহেরিট করছে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে বেস ক্লাসকে অ্যাজ এ প্যারেন্ট, আর ডিরাইভ যে ক্লাসটা থাকে তাকে বলা যেতে পারে চাইল্ড। ক্লাসকে বেসিক্যালি C++-এর ক্ষেত্রে ইনহেরিট করার সময় কোলন যে সিম্বলটা থাকে সেই কোলন সিম্বলটা ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, তাহলে আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হবে। এখানে বেস ক্লাস যেটা আছে সেটা হচ্ছে ক্লাস ভেহিকেল, তার মধ্যে একটা স্ট্রিং আছে যার নাম দেওয়া হয়েছে ফোর্ড। এরপরে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে একটা ভয়েড ফাংশন, যেখানে বলা হচ্ছে h1কে হং বলে। সেখানে জাস্ট কিছু একটা টাইপ করা হয়েছে, ঠিক আছে, জাস্ট এটা প্রিন্ট করবে। এরপর আসছে একটা ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস যখনই করছি আমি ক্লাস যে মাদার ক্লাস আছে বা সুপার ক্লাস আছে সেই ক্লাস থেকে ডিরাইভ যখন করছি তখন কোলন ব্যবহার করছি। তাহলে ক্লাস কার কোলন পাবলিক ভেহিকেল। এখানে পাবলিক যেটা সেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। এবার এটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে,
হ্যাঁ, বা প্রোটেক্টেডও হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পাবলিক আছে, তো সেহেতু পাবলিকালি এটা অ্যাক্সেস করা পসিবল। তো সেই ক্ষেত্রে এই যে ডিরাইভ ক্লাসটা ডিফাইন করা হচ্ছে, সেখানে আবার একটা পাবলিক নেওয়া হয়েছে স্ট্রিং, সেটার মধ্যে লেখা আছে মাস্ট্যাং, ঠিক আছে। তো এরপরে যে মেন ফাংশনটা আসছে, সেখানে প্রথমে কার বলে যে বেস ক্লাস আছে, সেটাকে একটা ভেরিয়েবলে ডিফাইন করা হয়েছে মাই কার বলে। তারপরে মাই কারের যে ফাংশনটা আছে, ঠিক আছে, সেই ফাংশনটাকে অ্যাক্সেস করা হয়েছে ডট দিয়ে। এরপরে যে ব্র্যান্ড নেমটা আছে, সেই ব্র্যান্ড নেমটাকে প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে। এখানে যেভাবে প্রিন্ট করা হয়েছে সেটা বেসিক্যালি ফার্স্টে ব্র্যান্ড নেমটা থাকবে, ঠিক আছে। তারপরে দুটো মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, যেটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে। এরপরে যে মডেল নাম্বারটা আছে, ঠিক আছে, সেই মডেল নাম্বারটা থাকবে। অনেকগুলো ভেরিয়েবল এখানে একসঙ্গে প্রিন্ট করানোর জন্য প্লাস সাইন ব্যবহার করা হচ্ছে। এইটা যদি রান করা যায়, তাহলে এই রকম ধরনের আউটপুট আসবে। প্রথমে বেস ক্লাসের অ্যাট্রিবিউট আর মেথড অ্যাক্সেস হবে, তারপরে ডিরাইভ ক্লাসের যে অ্যাট্রিবিউট আছে সেটা অ্যাক্সেস হবে। এবার আসি পলিমরফিজমের ক্ষেত্রে। সহজ ভাষায় যদি বলা যায়, তাহলে বলা যেতে পারে একটা মেসেজকে যদি অনেক ফর্মে দেখতে পাওয়া যায়, তাহলে তখন তাকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম বেসিক্যালি একটা গ্রিক ওয়ার্ড। এখানে পলি মানে মেনি, আর মরফিজম মানে ফর্ম বা বিহেভিয়ার, ঠিক আছে। এই পলি আর মরফিজম দুটোকে কম্বাইন করে পলিমরফিজম বলা হয়। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা খুব পাওয়ারফুল কি বা ফিচার্স বলা যেতে পারে। একটা এক্সাম্পল যদি নেওয়া যায়, যেমন মানুষের ক্ষেত্রে, ঠিক আছে, সে একই টাইমে ডিফারেন্ট বিহেভিয়ার শো করে। যেমন সে হতে পারে একটা সন, মানে একটা ছেলে, বা হতে পারে একজন পিতা, হতে পারে একজন হাজব্যান্ড, বা হতে পারে একজন এমপ্লয়ি। তাহলে একটা মানুষের মানে একটাই মানুষ, কিন্তু তার অনেকগুলো আলাদা আলাদা বিহেভিয়ার অনেক আলাদা আলাদা সিচুয়েশনের ক্ষেত্রে, এইটাকে বলা হয় পলিমরফিজম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা অপারেশন ডিফারেন্ট ইনস্ট্যান্সে ডিফারেন্ট বিহেভিয়ার হোল্ড করতে পারে, কিন্তু এই বিহেভিয়ার অবশ্যই ডিপেন্ড করবে ডেটার কি টাইপ আছে তার উপর, এবং সেই যে অপারেশনটা ব্যবহার করছে, মানে যে অপারেশন এই ডেটাগুলোকে ব্যবহার করছে তার উপর। পলিমরফিজম সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে অপারেটর ওভারলোডিং, আর একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। অপারেটর ওভারলোডিংয়ের ক্ষেত্রে বলা যায় ডিফারেন্ট ইনস্ট্যান্সে ডিফারেন্ট বিহেভিয়ার যদি একটা অপারেটর এক্সিবিট করে, তখন তাকে অপারেটর ওভারলোডিং বলে। এবার ফাংশনের ক্ষেত্রে কি হতে পারে, সেম থিং, মানে হচ্ছে গিয়ে একটা ফাংশন নাম থাকবে, ঠিক আছে, মানে একটাই ফাংশন নেম থাকবে, কিন্তু তার কাজটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হবে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, ধরি একটা ফাংশন আছে সাম বলে, ঠিক আছে। এবার যদি 6+7 এই অপারেশনটা পারফর্ম করতে দেওয়া হয়, তাহলে সাম যে ফাংশনটা আছে সেটার ক্ষেত্রে আউটপুট অবশ্যই 13 হবে, মানে এটা একটা যোগ করছে। কিন্তু যদি দেওয়া হয় A+B+C, সেই ক্ষেত্রে এটা রেজাল্ট আসবে ABC। তার মানে এইখানে যে ABC আউটপুটটা পেলাম, সেটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিংয়ের কনক্যাটিনেশন হয়েছে। তাহলে একটাই ফাংশন এক সময় অ্যারিথমেটিক যে সাম আছে সেইটা করছে, আবার আর সেই একই ফাংশন এক সময় আবার দুটো স্ট্রিংয়ের মধ্যে কনক্যাটিনেশন করছে। এই টোটালটাই হচ্ছে গিয়ে একটা পলিমরফিজমের একটা উদাহরণ। বেসিক্যালি ইনহেরিটেন্সকে ব্যবহার করতেই এই পলিমরফিজম ব্যবহার করা হয়।
একটা প্রোগ্রামের এক্সাম্পল নেওয়া যাক, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। এখানে একটা বেস ক্লাস নেওয়া হয়েছে অ্যানিমেল বলে, যেখানে একটা ফাংশন নেওয়া হয়েছে অ্যানিমেল সাউন্ড, এবং সেখানে একটা জাস্ট প্রিন্ট করা হয়েছে দ্য অ্যানিমেল মেক্স এ সাউন্ড। এরপরে একটা ডিরাইভ ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পিগ, অ্যানিমেল ক্লাসের থেকে, তো সেই জন্য কোলন ব্যবহার করা হয়েছে। এখানেও একটা ফাংশন নেওয়া হয়েছে অ্যানিমেল সাউন্ড বলে, এখানেও একটা প্রিন্টএফ করা হয়েছে, মানে একটা প্রিন্ট করা হয়েছে সি আউট দিয়ে, সেটা হচ্ছে গিয়ে দ্য পিগ সেজ ওয়েভি। সেম জিনিস ডগের ক্ষেত্রে নেওয়া হয়েছে, ডগ বলে আরেকটা ডিরাইভ ক্লাস নেওয়া হয়েছে, এবং সেখানে ডগের একটা সাউন্ড নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বৌ বৌ। এরপর মেন ফাংশানে পিগের ক্ষেত্রে আর ডগের ক্ষেত্রে দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং প্রত্যেকের সাউন্ডটা প্রিন্ট করা হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফার্স্টে বেস ক্লাসেরটা প্রিন্ট হয়েছে, তারপরে যে ডিরাইভ ক্লাসগুলো নেওয়া হয়েছিল, ফার্স্টে ছিল পিগ, তারপর ছিল ডগ, সেইগুলোর প্রিন্টগুলো হয়েছে। তো এটা ছিল পলিমরফিজমের একটা উদাহরণ। এবার আসি এনক্যাপসুলেশনের ক্ষেত্রে। যদি একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে ডেটা আর ফাংশনকে একসাথে যদি র্যাপ করে রাখা যায়, তাহলে সেটাকে এনক্যাপসুলেশন বলা যেতে পারে। এই এনক্যাপসুলেশন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে এনক্যাপসুলেশন ডেটা আর ফাংশনকে বাইন্ড করার জন্য ব্যবহার করা হয়। একটা উদাহরণ যদি দেখা যায়, সাপোজ একটা কোম্পানি আছে, সেখানে একটা অ্যাকাউন্ট সেকশন আছে, একটা ফিনান্স সেকশন আছে, একটা সেলস সেকশন আছে, এই বিভিন্ন ধরনের যে সেকশনগুলো আছে। এবার প্রত্যেকের কাজগুলো আলাদা আলাদা ধরনের। যেমন ফিনান্সের ক্ষেত্রে যে ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো হয়, সেগুলো ফিনান্স ডিপার্টমেন্ট যেটা থাকে বা ফিনান্স সেকশন যেটা থাকে, সেটা হ্যান্ডেল করে সে। অপর ক্ষেত্রে যে সেলস ডিপার্টমেন্টটা থাকে বা সেলস সেকশন থাকে, সেলস ওরিয়েন্টেড যে অ্যাক্টিভিটিগুলো হয়, সেগুলো সেলস ডিপার্টমেন্ট দেখাশোনা করে, এবং যে সেলসের যে রিপোর্টগুলো থাকে বা যে রেকর্ডগুলো থাকে, সেগুলো সেলস ডিপার্টমেন্ট সেগুলোকে রেখে দেয় বা স্টোর করে। মানে প্রত্যেক কটা ডিপার্টমেন্টের কাজ আলাদা আলাদা, কোনো ডিপার্টমেন্টই আরেকটা ডিপার্টমেন্টের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। এবার ধরা যাক একটা সিচুয়েশন এরকম হলো যে ফিনান্স যে সেকশন আছে, সেইখানে কোনো একটা ডেটা, পার্টিকুলার মান্থের কোনো একটা স্পেসিফিক ডেটা, সেটা সেলস ডিপার্টমেন্টের থেকে দরকার পড়লো। তাহলে ফিনান্স ডিপার্টমেন্টকে তো সেলস ডিপার্টমেন্ট সেই ডেটাটা ডিরেক্টলি অ্যালাউ করবে না। তো তার জন্য ফার্স্ট যেটা করতে হবে, ফিনান্স ডিপার্টমেন্ট যেটা আছে, সে ফার্স্ট কন্ট্যাক্ট করবে সেলস ডিপার্টমেন্টকে, সেখানে রিকোয়েস্ট করবে যে এই মাসের এই ডেটাটা আমাকে দেওয়া হোক। যখন এই রিকোয়েস্টটা করা হলো, তারপর একমাত্র সে সেই ডেটাটা দেখতে পাবে, আদারওয়াইজ না। এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এর মানে হচ্ছে একটা প্রোগ্রামার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সে কখনোই ডিরেক্টলি একটা ডেটাকে অ্যাক্সেস করতে পারে না। তো সেই ডেটাকে অ্যাক্সেস করার জন্য ফাংশনের থ্রু দিয়ে, ক্লাসের যে ফাংশন লেখা থাকে, সেই ফাংশনের থ্রু দিয়ে সেই ডেটাকে অ্যাক্সেস করা পসিবল হবে। এই যে ফাংশনটার কথা বলা হচ্ছে, সেই ফাংশনটাকে অনেক সময় বলা হয় মেম্বার ফাংশন। তাহলে যদি কোনো ইউজার কোনো একটা অবজেক্টের ডেটাকে পড়তে চায়, তাহলে তাকে সবার প্রথমে যে অবজেক্টের মধ্যে যে মেম্বার ফাংশনটা আছে, তাকে কল করতে হবে। মানে তার সাহায্যে সেই ডেটাটাকে সে পড়তে পারবে। ঠিক আছে, এর মানে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মধ্যে যে মেম্বার ফাংশনটা আছে, একমাত্র এই মেম্বার ফাংশনেরই রাইট আছে সে তার মধ্যে যে ডেটাটা আছে, ঠিক আছে, সেই ডেটাকে অ্যাক্সেস করার। সে যখনই সেটা অ্যাক্সেস করছে, সেটা তার রিটার্ন যে ভ্যালুটা থাকছে, সেই রিটার্ন ভ্যালুটা দিয়েই সেই ইউজার সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারছে। তাহলে এখানে যে ডেটাটা থাকছে, সেটা অ্যাকচুয়ালি হিডেন অবস্থায় থাকছে।
তাহলে বলা যেতে পারে যে এনক্যাপসুলেশন ডেটা অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রেও কাজ করছে। এটাই এবার একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এখানে একটা ক্লাস ডিফাইন করা হয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়ি, যার মধ্যে প্রাইভেট একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে গিয়ে স্যালারি। স্যালারি হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডেটা। আর এখানে দুটো ফাংশন লেখা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফাংশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সেট স্যালারি, মানে হচ্ছে যে স্যালারিটা আছে সেটাকে একটা নির্দিষ্ট ভেরিয়েবল দিয়ে সেট করা, যেটা হতে পারে এস, ঠিক আছে। সেই জন্য ফাংশনের মধ্যে ভয়েড সেট স্যালারি মধ্যে আর্গুমেন্ট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্ট এস, ঠিক আছে। আর এই এসটা মানে যে ইন্টিজারটা থাকছে সেটাই স্যালারির মধ্যে কপি হয়ে যাচ্ছে করে, যে স্যালারিটা থাকছে সেটা সেট করছে। আরেকটা হচ্ছে গেট স্যালারি। এই গেট স্যালারি মানে হচ্ছে গিয়ে যে স্যালারিটা আছে সেটাকেই সে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। এবার এই যে দুটো ফাংশন লেখা হয়েছে, এই প্রত্যেক কটা ফাংশনই কিন্তু পাবলিক বলে ডিফাইন করা হয়েছে। তার মানে এটা এই যে মেম্বার ফাংশন আছে, ঠিক আছে, এই মেম্বার ফাংশনকে এই ক্লাসের থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারে। তো এবারে আসছি মেন ফাংশনের মধ্যে। মেন ফাংশনের মধ্যে এসে এমপ্লয় মাই ওবিজে বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হলো। এরপরে এই ভেরিয়েবলের মধ্যে যে ইন্টিজারটা আছে সেটা অ্যাক্সেস করার জন্য প্রথমে মাই ওবিজে ডট সেট স্যালারি করে 50,000 করা হলো। তার মানে এই যে মেম্বার ফাংশন যেটা ছিল এই এমপ্লয়ি ক্লাসের, যেখানে সেট স্যালারি ছিল, সেখানে স্যালারির ভ্যালুটা 50,000 গিয়ে সেট হলো। এরপরে সি আউট করা হয়েছে, তার মানে প্রিন্ট করা হয়েছে একটা, সেটা হচ্ছে মাই ওবিজে ডট গেট স্যালারি। তার মানে এখানে এই যে মেম্বার ফাংশন ছিল গেট স্যালারি, সেটাকে কল করা হয়েছে। এই কল করার মানে হচ্ছে গিয়ে যে প্রাইভেট যে ইন্টিজারটা ছিল স্যালারি বলে, যেটা ভ্যালু 50,000 বলে সেট করা হয়েছে, সেই যে ভ্যালুটা সেটাকেই রিটার্ন করছে কে, গেট স্যালারি। তার মানে হচ্ছে গিয়ে সেটাই প্রিন্ট হচ্ছে এখানে। তো এটা যদি রান করা হয় তাহলে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে 50,000, ঠিক আছে। তাহলে এখানে যেটা করা হলো সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। তার মানে এমপ্লয়ি যে ক্লাসটা আছে সেটার প্রাইভেট যে ইন্টিজার স্যালারি, সেটাকে অ্যাক্সেস করার জন্য পাবলিক যে মেম্বার ফাংশন আছে দুখানা, একটা হচ্ছে সেট স্যালারি আর একটা হচ্ছে গেট স্যালারি, সেই দুটোকে ব্যবহার করা হয়েছে। এই কোয়েশ্চেনটা অনেক সময় পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের মধ্যে পার্থক্য। তো সেই ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে পার্টে ভাগ করা সম্ভব, যেটাকে বলা হয় অবজেক্ট, আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে ফাংশনে ডিভাইড করা সম্ভব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাকচুয়ালি বটম আপ অ্যাপ্রোচে ব্যবহার করে, আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং টপ ডাউন অ্যাপ্রোচ ব্যবহার করে। এক্সপ্যানশনের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনেকটাই সহজ কম্পেয়ার টু প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, ওভারলোডিংটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে করা যায়, প্রসিডিউরের ক্ষেত্রে করা যায় না। ডেটা হাইডিংটাও অবজেক্ট ওরিয়েন্টেডে করা যায়, প্রসিডিউরের ক্ষেত্রে করা যায় না। অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে প্রাইভেট, পাবলিক আর প্রোটেক্টেড এই তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, কিন্তু সেখানে প্রসিডিউরের ক্ষেত্রে সেরকম কোনো ভাগ নেই। ডেটা অ্যাক্সেসের ক্ষেত্রেও অবজেক্ট ওরিয়েন্টেড অনেকটা সহজ কম্পেয়ার টু প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার হচ্ছে ইমপ্লিমেন্টিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং সি প্লাস প্লাস। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে যদি সি প্লাস প্লাস তৈরি করতে হয় তাহলে আমাদের কি কি জানতে হবে? সবার ফার্স্টে জানতে হবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। যখন সি প্রোগ্রামিং করানো হয়েছিল তো সেই সময় বলেছিলাম যে হেডার ফাইলগুলো ইনক্লুড করা হয়, সেই হেডার ফাইলগুলোর মধ্যে আমরা যে ফাংশনগুলো লিখি সেই ফাংশনের প্রোটোটাইপ ডিক্লারেশন লেখা থাকে।
তো এখানে সি প্লাস প্লাসের ক্ষেত্রে যেটা লেখা হয় সেটা হচ্ছে স্ট্রিম। এখানে স্ট্রিম লেখা হয় জাস্ট বিকজ প্রোগ্রামে যে ক্যারেক্টার রিড আর রাইট করতে হয়, তো তার জন্য এখানে স্ট্রিমটা লেখা হয়। 3 ধরনের হেডার ফাইল মূলত এখানে ইউজ করা হয়। একটা হচ্ছে গিয়ে আইও স্ট্রিম, একটা হচ্ছে আইও ম্যানিপ, আর একটা হচ্ছে এফ স্ট্রিম। আইও স্ট্রিম যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিমের জন্য, ঠিক আছে। এখানে যে আনবাফার্ড স্ট্যান্ডার্ড এরর স্ট্রিম আর বাফার স্ট্যান্ডার্ড এরর স্ট্রিম, এগুলো এই আইও স্ট্রিম সাপোর্ট করে। এরপর হচ্ছে আইও ম্যানিপ, এটা যদি ফরম্যাটেড ইনপুট বা আউটপুট হয় তা তার জন্য ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে এফ স্ট্রিম, সেটা মূলত যদি ফাইল নিয়ে কাজ করা হয় তো সেই সময় দরকার পড়ে। সি করার সময় যেরকম প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করা হয়েছিল, এখানে প্রিন্টএফের বদলে ব্যবহার করা হয় সি আউট স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম। আর স্ক্যানএফ যেটা ছিল সি প্রোগ্রামে, সি প্লাস প্লাসের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় সি ইন, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম। এছাড়াও স্ট্যান্ডার্ড এরর স্ট্রিমের জন্য সিইআরআর আর স্ট্যান্ডার্ড লগ ইন স্ট্রিমের জন্য সি লগ ব্যবহার করা হয়। এখানে সি আউটের 3টে এক্সাম্পল দেখানো হয়েছে। একটা হচ্ছে গিয়ে যদি কোনো স্ট্রিংকে সি আউট করতে হয়, মানে প্রিন্ট করতে হয়, তাহলে সি আউট লেস দেন ডবল লেস দেন সাইন, তারপরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে স্ট্রিংটাকে লিখতে হয়। যদি কোনো নাম্বার ডিরেক্টলি প্রিন্ট করতে হয় তাহলে সি আউট দিয়ে টোটাল নাম্বারটাকে লিখতে হয়। যদি ভেরিয়েবল স্ক্রিনে প্রিন্ট করতে হয় তার ভ্যালু, তাহলে সি আউট দিয়ে শুধুমাত্র সেই ভেরিয়েবলটার নাম লিখতে হয়। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি নতুন লাইনের দরকার পড়তো তাহলে /n ব্যবহার করা হতো। সি প্লাস প্লাসের ক্ষেত্রে ফার্স্টে যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেখানে দেখ সি আউট দিয়ে ফার্স্ট সেন্টেন্স বলা হয়েছে, তারপর /n দেওয়া হয়েছে, এবং পরের লাইনে সি আউট দিয়ে সেকেন্ড লাইন করে /n দিয়ে থার্ড সেন্টেন্স করা হয়েছে। তো এটার যদি আউটপুট দেখা যায় তাহলে অ্যাজ এক্সপেক্টেড /n এর বদলে নিউ লাইন ফরমেশন হয়ে এই আউটপুটটা এসছে। এবার এই /n এর একটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে গিয়ে এন্ডেল। যদি এন্ডেল টাকে ব্যবহার করা হয় তাহলে সেটাও একটা নিউ লাইনের ক্রিয়েট করে। যেমন সি আউট ফার্স্ট সেন্টেন্স দিয়ে এন্ডেল করা হয়েছে এবং সেকেন্ড সেন্টেন্স করে আবার এন্ডেল করা হয়েছে, তাহলে এই এন্ডেলটা নিউ লাইন বা এন্ড লাইন করে একটা নতুন লাইন আবার ক্রিয়েট করবে। এবার যদি দুটো পরপর ডেটা রিড করতে হয় তাহলে সি ইন গ্রেটার সাইন দিয়ে এ যদি দিই, মানে এ ভেরিয়েবলটা ফার্স্টে রিড করতে চাই এবং বি ভেরিয়েবলটা তারপরে রিড করতে চাই, তো এই দুটোকে পরপর না লিখে যদি একসঙ্গেই লেখা যায় তাহলে হচ্ছে সি ইন গ্রেটার দেন এ আবার গ্রেটার দেন বি। এটাতে কিছুই না, জাস্ট দুটো লাইনের বদলে একটা লাইনে জাস্ট কম্বাইন করা হয়েছে। এখানে একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া হয়েছে যেখানে ইউজার একটা ভ্যালু এন্টার করবে এবং তার ডাবল যে ভ্যালুটা হবে সেটা শো করবে। তো তার জন্য ফার্স্টে আইও স্ট্রিম নেওয়া হয়েছে, তারপর ইউজিং নেম স্পেস এসটিডি নেওয়া হয়েছে। এরপরে মেন ফাংশন শুরু করা হয়েছে, সেখানে একটা ইন্টিজার আই নেওয়া হয়েছে। এরপরে প্রিন্ট করা হচ্ছে কনসোলে সি আউট দিয়ে প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু। এবার সি ইন করে সেই আই ভ্যালুটার মধ্যে ইউজার যে নাম্বারটা দিচ্ছে সেটাকে নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আরেকটা প্রিন্ট করা হয়েছে সি আউট দিয়ে দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ দিয়ে আই বলা হয়েছে। আই মানে হচ্ছে যেটা ইউজার এন্টার করেছিল সেই ভ্যালুটা একবার প্রিন্ট করা হচ্ছে। এরপরে আবার সি আউট করা হচ্ছে, মানে কনসোলে প্রিন্ট করা হচ্ছে অ্যান্ড ইটস ডাবল ইজ, এবং এর যে দ্বিগুণ সংখ্যাটা সেটা হচ্ছে গিয়ে আই ইন্টু 2। এইটা যে অ্যারিথমেটিক অপারেশন যেটা, সেটা এর মধ্যেই করে দেওয়া হচ্ছে।
ঠিক আছে, তাহলে ডিরেক্টলি এর ভ্যালুটা প্রিন্ট করবে। তারপর একটা স্ল্যাশন দেওয়া হয়েছে, মানে নিউ লাইন দেওয়া হয়েছে। তারপর রিটার্ন 0 করা হয়েছে। রিটার্ন 0 মানে হচ্ছে গিয়ে এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা মেন ফাংশনে আবার রিটার্ন করছে। এই প্রোগ্রামটা রান করালে এই যে হাইলাইট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে তার আউটপুট। এখানে ইউজার একটা ভ্যালু দিয়েছে 602 অ্যাজ এ ইনপুট। এরপর এই 602 ভ্যালুটা ডাবল হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে 1204। এরপরে একটা ইফ এলসের প্রোগ্রাম নিয়ে দেখি। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে ইফ এলস তোরা শিখেছিলি সেম জিনিস, জাস্ট প্রিন্টএফের বদলে সি আউট আর স্ক্যানএফের বদলে সি ইন। ঠিক আছে, তো প্রোগ্রামের শুরুতেই প্রথমে আইও স্ট্রিম নেওয়া হয়েছে, তারপরে ইউজিং নেম স্পেস করা হয়েছে এসটিডি, তারপর ইন্ট মেইন করা হয়েছে। মেইন ফাংশনের মধ্যে একটা নাম্বার অ্যাজ এ ইন্টিজার নেওয়া হয়েছে। তারপরে প্রিন্ট করা হচ্ছে নাম্বারটা এন্টার করার জন্য। তারপরে যে নাম্বারটা ইউজার দিচ্ছে সেটা সি ইন করে নাম্বারের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর ইফ কন্ডিশন দিয়ে নাম্বারকে চেক করা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0 কিনা। যদি 0 হয় বা 0 থেকে বড় হয় তাহলে অবভিয়াসলি সেটা একটা পজিটিভ ইন্টিজার, সেটাই প্রিন্ট করা হয়েছে। যদি না হয় তাহলে সেটা একটা নেগেটিভ ইন্টিজার হবে। এখানে সি আউট দিয়ে ইউ এন্টার্ড এ নেগেটিভ ইন্টিজার সেটা প্রিন্ট করা হয়েছে। তারপরে সেই নাম্বারটাকে প্রিন্ট করা হয়েছে এবং লাস্টে গিয়ে এন্ডেল দেওয়া হয়েছে, মানে নিউ লাইন দেওয়া হয়েছে। এরপর রিটার্ন 0 করে প্রোগ্রামটা শেষ করা হয়েছে। এই প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে দেখা যাবে আউটপুটের ক্ষেত্রে একটা নাম্বার ইউজার দিয়েছে -4, যেটা নেগেটিভ নাম্বার, এবং সেটাই এখানে প্রিন্ট করেছে। সি প্রোগ্রামিংয়ের মতো সি প্লাস প্লাসেও 3 ধরনের লুপিং হয়। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল, আর একটা হচ্ছে ডু হোয়াইল। এখানে আমি জাস্ট ফর লুপটা দেখাচ্ছি, বাকি সব একই রকম। ঠিক আছে, শুধু এই সি আউট আর সি ইনটাকে ইনক্লুড করে দিবি। তো এখানে একটা প্রোগ্রাম করা হয়েছে যেখানে 1 থেকে 5 প্রিন্ট করবে। তো তার জন্য একটা ফর লুপ নেওয়া হয়েছে। ফর লুপে নেওয়া হয়েছে ইন্ট স্পেস আই হবে এখানটা। ঠিক আছে, ইকুয়ালস টু 1 মানে হচ্ছে আই নামক যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে ইন্টিজার টাইপ, সেটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে 1 দিয়ে। এরপরে আই লেস দ্যান ইকুয়ালস টু 5, আই প্লাস প্লাস, মানে আই যেটা সেটা এক এক করে বাড়ছে। তারপরে বলা হয়েছে সি আউট লেস দ্যান আই লেস দ্যান এন্ডেল। এর মানে হচ্ছে আই এর যে ভ্যালুটা থাকছে সেটাকে ফার্স্টে প্রিন্ট করবে, তারপরে একটা নিউ লাইন হবে, তারপরে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হওয়ার পর যে চেকিংটা থাকছে, যদি আই লেস দ্যান ইকুয়ালস টু 5 এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আবার এই ফর লুপটা কন্টিনিউ হবে, না হলে এই ফর লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তো এই করে আই 1 থেকে 5 অবধি প্রিন্ট করছে, যেহেতু আই লেস দ্যান ইকুয়ালস টু 5 আছে, সুতরাং আউটপুট 1 থেকে 5 আসছে। এরপরে দেখে নিই একটা ক্লাসকে ডিফাইন করতে হলে কিভাবে ডিফাইন করতে হয়। তো প্রথমে ক্লাস বলে ক্লাসের যে নামটা থাকবে সেই নামটা লিখতে হবে। তারপরে ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস স্পেসিফায়ার যেগুলো থাকে সেগুলো হতে পারে প্রাইভেট, পাবলিক বা প্রোটেক্টেড, এই তিনটের মধ্যে একটা হতে পারে। তারপরে সেটা স্পেসিফাই করার পর তারপরে কোলন দিয়ে মেম্বার্সগুলোকে ডিফাইন করতে হয়। মেম্বার্স 1 বা কী কী মেম্বার্স আছে সেগুলো ডিফাইন করতে হয়। এটা শেষ করার পরে ব্র্যাকেটটা শেষ করতে হয়। তারপরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার নাম দিয়ে এই ক্লাসটাকে ডিফাইন করতে হয়। এরপর একটা এক্সাম্পল নিই যেখানে ডেটা মেম্বার্স আর মেম্বার ফাংশনগুলো কী করে লিখতে হবে দেখে নিই। এখানে একটা ক্লাস নেওয়া হয়েছে, সেই ক্লাসটার নাম দেওয়া হয়েছে বক্স বলে। তারপরে অ্যাক্সেস স্পেসিফায়ার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পাবলিক, মানে এই যে ক্লাসের যে এই মেম্বারগুলো আছে তাদেরকে পাবলিকালি অ্যাক্সেস করা পসিবল। তার মধ্যে লেন্থ, ব্রেথ আর হাইট, এই তিনটে যেগুলো আছে সেগুলো ডাবল টাইপের ভেরিয়েবল নেওয়া হয়েছে।
আরেকটা আছে ডাবল গেট ভলিউম, এইটা হচ্ছে গিয়ে একটা ফাংশন। তাহলে এখানে উপরের যে তিনটে আছে সেটা হচ্ছে গিয়ে ডেটা মেম্বার্স, আর এই লাস্টে যে গেট ভলিউম ফাংশনটা আছে সেটা হচ্ছে একটা মেম্বার ফাংশন। এবার আসি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে। যখন একটা ক্লাসের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়। ক্লাসের যা নাম থাকে কনস্ট্রাক্টরেরও একই নাম থাকে। যখন এই কনস্ট্রাক্টরটা কল হয়, কনস্ট্রাক্টরের প্রাইমারি কাজ হলো ক্লাসের হয়ে এই অবজেক্টকে একটা লিগ্যাল ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া। অবজেক্টকে কাজের জন্য তৈরি করা এই কনস্ট্রাক্টরের মূলত দায়িত্ব। ঠিক আছে, এই কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায় যখন অবজেক্টটা ক্রিয়েট হয়। কনস্ট্রাক্টরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হলো এর নাম সেম হবে ক্লাসের মতো। ঠিক আছে, মানে ক্লাসের নামও যা হবে কনস্ট্রাক্টরের নামও তাই হবে। কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যাবে যখন অবজেক্ট ক্রিয়েট হবে। কনস্ট্রাক্টরের ডিফল্ট ভ্যালু থাকতে পারে এবং এটা ওভারলোডেডও হতে পারে। এটার কোনো রিটার্ন টাইপ থাকে না, ইভেন ভয়েডটাও একটা রিটার্ন টাইপ হয়, তো সেটাও এটার থাকে না। কনস্ট্রাক্টর কখনোই স্ট্যাটিক বা ইনহেরিটেড হতে পারে না। আর হচ্ছে কনস্ট্রাক্টরের একটা ডিফল্ট আর্গুমেন্ট থাকতে পারে। এবার আসি ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে। অবজেক্ট যখন ক্রিয়েট হয় তখন যেরকম কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, তেমনি যখন একটা অবজেক্টের স্কোপ শেষ হয়ে যায় তখন ডিস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়। ডিস্ট্রাক্টর হলো একটা স্পেশাল ক্লাস ফাংশন। এটা অবজেক্টকে ডিস্ট্রয় করার জন্য ব্যবহার করা হয়। ডিস্ট্রাক্টরকে অটোমেটিক্যালি কল করে কম্পাইলার। যখন দেখা যায় যে একটা অবজেক্ট একটা স্কোপের বাইরে চলে গেছে তখন কম্পাইলার অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টরকে কল করে সেই অবজেক্টটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কনস্ট্রাক্টরের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে ডিস্ট্রাক্টর নামটা দেওয়া হয়েছে বেসিক্যালি। ডিস্ট্রাক্টর অ্যাকচুয়ালি অবজেক্টের মধ্যে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে ডিস্ট্রয় করে। যদি একটা কনস্ট্রাক্টরের নাম এবিসি হয় তাহলে ডিস্ট্রাক্টরের নামও এবিসি হবে, কিন্তু জাস্ট তার আগে একটা টিল সাইন থাকবে, তাহলে যে সেটা যে ডিস্ট্রাক্টর সেটা বোঝানোর জন্য। ডিস্ট্রাক্টরেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ডিস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের মতোই সেম নাম হবে, শুধুমাত্র তার আগে একটা টিল সাইন থাকবে। যখন অবজেক্ট তার স্কোপ থেকে বেরিয়ে যাচ্ছে তখন ডিস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হচ্ছে বাই কম্পাইলার। কনস্ট্রাক্টর যেমন ওভারলোডেড করা যেত, এখানে ডিস্ট্রাক্টরকে ওভারলোড করা যায় না। তার মানে হচ্ছে গিয়ে একটা ক্লাসের জন্য কেবলমাত্র একটাই ডিস্ট্রাক্টর থাকে। যদি একটা ক্লাসের ডিস্ট্রাক্টর থাকে তাহলে সেই ক্লাসের অন্তর্গত সমস্ত যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টগুলো যদি স্কোপের বাইরে চলে যায় তাহলে প্রত্যেকটার যে ভ্যালুগুলো থাকে সেগুলো ডিইনিশিয়ালাইজড হয়ে যায়। কনস্ট্রাক্টরের মতো ডিস্ট্রাক্টরেরও কোনো রিটার্ন টাইপ হয় না, ভয়েডও হয় না। ভয়েডটাও একটা রিটার্ন টাইপ যদিও, কিন্তু সেটাও হয় না। কনস্ট্রাক্টরের মতো ডিস্ট্রাক্টরকেও ইনহেরিট করা যায় না। ডিস্ট্রাক্টর কখনোই স্ট্যাটিক হতে পারে না। প্রোগ্রামার বা যে প্রোগ্রাম ডেভেলপ করে সে কখনোই ডিস্ট্রাক্টরের অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারে না। আর ডিস্ট্রাক্টর মেম্বার ফাংশনকেও কল করতে সক্ষম। এবার একটা ছোট্ট প্রোগ্রামের সাহায্যে দেখে নেব কি করে অবজেক্ট ক্রিয়েট করব এবং মেম্বার ফাংশন যেগুলো আছে সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করব। এখানে একটা বক্সের ভলিউম বার করার জন্য একটা প্রোগ্রাম লেখা হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য ফার্স্টেই নিয়ে নেওয়া হয়েছে আইও স্ট্রিম, ইনক্লুড করা হয়েছে ইনপুট আউটপুট স্ট্রিম যেটা। তারপরে ইউজিং নেমস্পেস এসটি, তারপর একটা ক্লাস ডিফাইন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বক্স, যেখানে পাবলিক বলে ডিফাইন করা হয়েছে তিনটে ভেরিয়েবল। একটা হচ্ছে গিয়ে
ডাবল লেন্থ, একটা হচ্ছে ডাবল ব্রেথ, আর একটা হচ্ছে ডাবল হাইট। প্রত্যেক কটা ভেরিয়েবল যেগুলো সেগুলো ডাবল টাইপ ভেরিয়েবল। এবার এই ক্লাসটাকে শেষ করা হয়েছে। তারপরে মেন ফাংশন শুরু করা হয়েছে। মেন ফাংশনের মধ্যে এই যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেই ক্লাসের ডিক্লেয়ার করা হয়েছে দুটো বক্স বলে, একটা বক্স 1, একটা হচ্ছে বক্স 2। এর মানে হচ্ছে বক্স 1 আর বক্স 2 হচ্ছে গিয়ে বক্স টাইপ ভেরিয়েবল, ঠিক আছে। তারপরে আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভলিউম। সেটাকেও ধরা হয়েছে ডাবল টাইপ। তো সেটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে 0 দিয়ে। তো সেই জন্য যেহেতু এটা ডাবল, সেহেতু 0.0 দিয়ে এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপরে বক্স 1-এর জন্য স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। ডাবল স্ল্যাশ মানে হচ্ছে গিয়ে এই যে লাইনটা আছে বক্স 1 স্পেসিফিকেশান, এটা অমিট হচ্ছে, ঠিক আছে। এটা আবার ভুল করিস না তোরা। তো বক্স 1-এর ক্ষেত্রে হাইট দেওয়া হয়েছে 5.0, বক্স 1-এর লেন্থ দেওয়া হয়েছে 6.0, বক্স 1-এর ব্রেথ দেওয়া হয়েছে 7.0। এরপরে বক্স নাম্বার 2-এর স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বক্স 2-এর হাইট দেওয়া হয়েছে 10.0, বক্স 2-এর লেন্থ দেওয়া হয়েছে 12.0, আর বক্স 3-এর ব্রেথ দেওয়া হয়েছে 13.0। এরপরে বক্স 1-এর ফার্স্টে ভলিউম নির্ণয় করা হয়েছে। আমরা জানি ভলিউম বার করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করতে হয়, তো এখানে সেটাই করা হয়েছে। তো ভলিউম ইকুয়ালস টু বক্স 1 হাইট ইন্টু বক্স 1 লেন্থ ইন্টু বক্স 1 ব্রেথ। এই যে ভলিউমটা পাওয়া গেছে সেটাকে সি আউট করা হয়েছে ভলিউম অফ বক্স 1 বলে। সেখানে ভলিউম যে ভেরিয়েবলটা আছে সেটাকে প্রিন্ট করা হয়েছে। তারপর এন্ডেল দেওয়া হয়েছে, মানে হচ্ছে গিয়ে নেক্সট লাইন দেওয়া হয়েছে। এরপরে সেমভাবেই ভলিউম 2টা নির্ণয় করা হয়েছে। বক্স নাম্বার 2-এর ভলিউম বার করার জন্য এখানে সেম যে ভেরিয়েবলটা ছিল ভলিউম, সেটাকে ব্যবহার করা হয়েছে। তো এখানে সেম লেখা হয়েছে ভলিউম ইকুয়ালস টু বক্স 2-এর হাইট ইন্টু বক্স 2-এর লেন্থ ইন্টু বক্স 2-এর ব্রেথ। এই তিনটের গুণফল যেটা, সেটা ভলিউমের মধ্যে আছে এবং সেটাই প্রিন্ট করা হয়েছে সি আউট দিয়ে। বলা হয়েছে ভলিউম অফ বক্স 2 দিয়ে ভলিউম যেটা, মানে যেটা গুণ করে পাওয়া গেছে সেই ভেরিয়েবলটা প্রিন্ট করা হয়েছে। এরপরে এন্ডেল দেওয়া হয়েছে, যার জন্য একটা নিউ লাইন এসছে। এরপরে রিটার্ন 0 করে প্রোগ্রামটা শেষ করা হয়েছে। এই প্রোগ্রামটা রান করলে দেখা যাবে বক্স 1-এর ভলিউম বেরোবে 210, আর বক্স 2-এর ভলিউম বেরোবে 1560। আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে কতগুলো কোয়েশ্চেন এখানে দিয়ে দেওয়া হলো, নিজেরা সলভ করবি এবং যদি কোথাও কিছু না পারিস তাহলে আমাকে বলিস, আমি অবশ্যই হেল্প করব।